আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আপনারা জানেন, টানা বৃষ্টি আর রোজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের হাওর অঞ্চলে আবারও দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। নদ নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে এবং তলিয়ে যাচ্ছে নিচু এলাকার শত শত হেক্টর বোরো ধান। কৃষকরা পানির নিচ থেকে আধা পাকা ধান কাটার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের হাওড়াঞ্চলে এখন একটাই প্রশ্ন, সারা বছর কিভাবে চলবে? এ যেন নতুন কোনো সংকট নয়, প্রতি বছরই যেন আমরা একই চিত্র দেখতে পাই। ধান পাকতে না পাকতেই হঠাৎ বন্যা, ফসলহানি, ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। প্রশ্ন উঠছে, কেন এই পুনরাবৃত্তিটা ঘটে বারবার? আগাম জাতের ধান, সময়মতো রোপণ, টেকসই বাঁধ, উন্নত পানি ব্যবস্থাপনা, এসব কি যথেষ্ট হচ্ছে, নাকি প্রয়োজন আরও বড় এবং স্থায়ী রাষ্ট্রীয় কোনো উদ্যোগ? আজকের আলোচনায় আমরা খুঁজব সেই সব প্রশ্নের দিশা। হাওরের কৃষক কি শুধু প্রকৃতির কাছে অসহায় থাকবে, নাকি এবার সত্যিই মিলবে স্থায়ী কোনো সমাধান? আমরা আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অনলাইনে আজকে যুক্ত হবেন কাশ্মীর রেজা, তিনি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি। আপনার তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আজকের আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি বলতে হয়, আসলে হাওরের ব্যবস্থা ভালো বলার সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন। আমরা প্রতি বছরই যেটা দেখি যে একইভাবে আগাম বন্যায় বোরো ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আসলে মূল কারণটা কোথায়? আমরা কোথায় সমাধানটা খুঁজতে পারি? দেখুন, যে হাওরে এই যে ফসল হানিটা হয়, এগুলো মূলত আগাম বন্যায় ফসল হানি হয় এবং পাহাড়ি ঢলে। এবছর অবশ্য জলাবদ্ধতায় অনেক ফসল নষ্ট হয়েছে। তো এই যে আগাম বন্যাটা হয়, এটার মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। অসময়ে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে এবং এই বৃষ্টিপাতের সময়টা কিন্তু এগিয়ে এসেছে। আগে আমরা দেখতাম যে এপ্রিলের শেষ দিকে এই অতিবৃষ্টিটা হতো। এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসেই অতিবৃষ্টিটা শুরু হয়ে যায় এবং অনেক সময় পাহাড়ি ঢল বা জলাবদ্ধতার কারণে হাওরে ফসল তলিয়ে যায়। তো জলবায়ু পরিবর্তনের একটা কারণ এখানে আছে। তার চেয়েও বড় কথা হলো যে পানি তো এর আগেও আসতো, তাই না? পাহাড়ি ঢল আসতো। তো তখন কি হতো, যে নদীর নাব্যতা থাকার কারণে সেই পানিটা নদী দিয়ে সমুদ্র পর্যন্ত পৌঁছে যেত। এখন নদীর নাব্যতা একদম কমে গেছে এবং ব্যান্ড গুলো নদীর উঁচু হওয়ার কারণে পানি আসার পরে পানিটা ছড়িয়ে যাচ্ছে, মানে এই যে হাওড়ে যে জমি আছে সেই জমিতে পানিটা চলে যাচ্ছে। এটা একটা কারণ। আরেকটা দুর্বলতা আছে, সেটা হলো বাঁধ ব্যবস্থাপনার দুর্বলতা। আমরা দেখছি যে সময় মতো এবং সঠিকভাবে হাওরের বাঁধ হচ্ছে না, অপ্রয়োজনীয় অনেক বাঁধ হচ্ছে। এই সব কারণে মূলত আমাদের যে ফসল হানিটা, সেটা থেকে আমরা রক্ষা পেতে পারছি না। এখন যদি আমরা সমাধানের কথা চিন্তা করি, তাহলে ওই তিনটা সমস্যাকে যদি অ্যাড্রেস করতে পারি আমরা, তাহলে সমাধান হয়তো বের হয়ে আসতে বের পারে। হয়ে আসতে পারে। আচ্ছা, ফসল কয়েকদিন আগে বপন করলে কি সময় মতো কাটার সুযোগটা তৈরি হতে পারে কিনা? আগাম বা স্বল্প মেয়াদী ধানের জাত কি হাওড়াঞ্চলে কার্যকর সমাধান হতে পারে কিনা? ফসল আসলে চাইলে কয়েকদিন আগে বপন করা যাবে না, কারণ ফসল বপন যখন করা হয় তখনের যে আবহাওয়া, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তখন মূলত শীতকালের শেষ দিকটা থাকে। তো যদি ঠান্ডা বেশি থাকে, ঠান্ডা জনিত কারণে কিন্তু ফসলের ফলনটা কমে যায় এবং নানাবিধ রোগ ব্যাধি দেখা যায়, বিশেষ করে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যদি এর আগে ফসলটা ফলানো বা বপন করা হয়। তো যদি ঠান্ডা সহনীয় ধান আবিষ্কার করা যায়, তাহলে হয়তোবা একটু আগে আগে ফসলটা লাগানো যাবে। তবে বর্তমান যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি ফসল বপন করার সময়টা আর খুব বেশি আগানোর সুযোগ আছে বলে আমরা মনে করি না। আপনি মনে করছেন আরেকটা না? বিষয় আপনি যেটা বললেন যে আগাম জাতের ধান, হ্যাঁ, আগাম জাতের ধান যদি আবিষ্কার হয়, সেটা একটা ভালো সমাধান। আগাম জাতের ধান যে একদম আবিষ্কার হয় নাই তা কিন্তু নয়। কিছু কিছু আগাম জাতের ধান আবিষ্কার হয়েছে, কিন্তু এর প্রচার ঠিক মতো নেই। যে এটা তো কৃষক পর্যন্ত পৌঁছাতে হবে এবং কৃষকের কাছে এটা অ্যাক্সেসিবল থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে এইসব আগাম জাতের ধানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফলন কম হবে এই ভয়ে কৃষকরা এই ধানগুলোতে খুব বেশি আস্থা রাখতে পারছে না। আমার মনে হচ্ছে ঠিক মতো যদি প্রচারণা করা যায় এবং এই যে পানি সহনীয় ধান যেটা, সেটা যদি আবিষ্কার করা যায়, তাহলে এই ক্ষেত্রে একটা সমাধান আসতে পারে।
আচ্ছা, কৃষি গবেষণার ক্ষেত্রে হাওর ভিত্তিক বিশেষ ফসল উদ্ভাবনে আমরা কতটা পিছিয়ে আছি? হ্যাঁ, আমরা আসলে পিছিয়ে আছি। মোট কথা আমি বলবো যে হাওর নিয়ে যে গবেষণা, সেই গবেষণাটাই ঠিক মতো হচ্ছে না। আমরা যে শুধু আগাম জাতের ধান কেন, এই যে হাওরের নাব্যতা সংকট বা বাঁধ ব্যবস্থাপনা, এটা নিয়ে তো কোনো গবেষণা নেই। বাঁধগুলো একদম গবেষণা ছাড়া, বৈজ্ঞানিক কোনো সমীক্ষা ছাড়াও বাঁধগুলোও হচ্ছে। তো যদি ঠিক মতো গবেষণা করা হয়, তাহলে হাওরের এই দুর্যোগ আসলে সেইভাবে হতো না। যার জন্য আমি মনে করি যে বিজ্ঞান ভিত্তিক সমাধানের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা ঠিকমতো গবেষণা করছি না, এবং গবেষণার নিচে যে সরকারের যে বাজেট বরাদ্দ থাকার কথা, সেটিও সেইভাবে থাকছে না। হাওরে এই সংকটটা আছে। সরকার যদি স্থায়ী কোনো সমাধান চিন্তা করে, তাহলে গবেষণাকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা দেখি যে ওই যে সিলেটে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, বা সুনামগঞ্জে একটা ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটি গুলা আসলে কতটুকু এই হাওরকে গুরুত্ব দিয়ে কাজ করছে? দেখুন, শাহজালাল ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে একটা বিভাগ নাই হাওর নিয়ে। এইখানে ওশনোগ্রাফি পড়ানো হচ্ছে, সেটা ভালো, ওশনোগ্রাফি পড়ানো হোক, কিন্তু হাওর নিয়ে তো একটু গবেষণা বা এই ধরনের একটা বিভাগ থাকাটা জরুরি বলে আমরা মনে করছি। একই বিষয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যদিও এটা নতুন। তো আমরা মনে করি যে গবেষণাকে গুরুত্ব দিতে হবে এবং গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন বিজ্ঞান ভিত্তিক সমাধানের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, গবেষণার কথাটা তুলে আনছিলেন, পাশাপাশি আপনি বাজেটের কথাটা বলছিলেন। একটু এবার একটু কথা বলতে চাই যে প্রতি বছর বাঁধ ভাঙে আমরা দেখি, পানি ঢোকে সেটাও আমরা দেখি, তাহলে টেকসই বাঁধ নির্মাণে আমরা ব্যর্থ কেন, বা আমাদের ব্যর্থতার জায়গাটা কেন তৈরি হয় বারবার? দেখুন, টেকসই বাঁধ বলতে যেটা বোঝাচ্ছে যে সময় মতো, সঠিকভাবে, এবং ওই যে বিজ্ঞানসম্মত, আবারও সেই কথাটা আসতে হবে। এই যে বাঁধগুলো করা হচ্ছে, এইগুলোর একটি সময়সীমা আছে। এই বাঁধ ব্যবস্থাপনা কিন্তু আমাদের একটা আন্দোলনের ফসল। 2017 সালে ব্যাপক ফসল হানি হওয়ার পরে আমরা সবাই মিলে আন্দোলন করে বলেছি যে ঠিকাদারি প্রথা পরিবর্তন করে হুম। বাঁধ হতে হবে প্রকল্প বাস্তবায়ন কমিটি, মানে কৃষকরাই তাদের নিজেদের জন্য যে বাঁধ, সেই বাঁধ করবে, এবং সরকার যেভাবে বরাদ্দ দিয়ে আসলে সেভাবে বরাদ্দ দিবে। কিন্তু আমরা দেখলাম যে শুরুতে এটার সমস্যাটা খুব কম ছিল, কিন্তু যত দিন যাচ্ছে সমস্যাটা বাড়ছে। কারণ কিছু লোভী মানুষের লোভ পড়ে যাচ্ছে যে এখান থেকে বাড়তি কিছু আয় করা যায় কিনা। এই যে প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলো হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়ন কমিটিতে যেসব কৃষকদের রাখা প্রয়োজন এবং নীতিমালায় যেগুলো আছে, সেইগুলো না করে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অন্য জায়গার মানুষ, হাওরের কৃষক না, এদেরকে দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি হচ্ছে। এমনও আছে যে এক পরিবারের 4-5 জন কয়েকটা প্রকল্প বাস্তবায়ন কমিটিতে 20-25 লাখ টাকা করে হলেও তো কোটি টাকার কাজ তারা নিয়ে নিচ্ছেন, এবং সময় মতো সেই কাজগুলো হচ্ছে না। আর শুধুমাত্র তাদের দোষ আমি দেব না, কারণ এই যে সময় মতো কিন্তু অর্থ ছাড়া হচ্ছে না। এই বছর মনে করেন 28 ফেব্রুয়ারির মধ্যে যে সময়সীমা ছিল, সেই সময়সীমার মধ্যে অর্ধেক বাঁধের কাজই হয়নি। এবং তার চেয়ে বড় কথা হলো, তারা তো অর্ধেক টাকাও পায়নি। তারা, কৃষকরা যে বাঁধ করবে, কৃষকরা তো অনেক টাকা নিয়ে বসে আছে না, তারা বাঁধ করবে। আরেকটা বিষয় হলো যে বাঁধের কিছু সুনির্দিষ্ট নীতিমালা আছে। যেমন 50 মিটার দূর থেকে মাটি আনতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 50 মিটার কেন, বাঁধের একদম গোড়া থেকেও মাটি আনা হয়েছে। হুম। তারপরে 2:1 ঢাল বজায় রাখার কথা, সেই ঢালটাও আমরা অনেক জায়গায় দেখছি বজায় রাখা হচ্ছে না। কম্পেকশন করার কথা, কম্পেকশনও ঠিক মতো হচ্ছে না। এইসব কাজের জন্য কিন্তু মনিটরিং কমিটি আছে, কিন্তু মনিটরিং কমিটি কতটুকু মনিটর করছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ মনিটরিং কমিটি যদি সঠিকভাবে মনিটর করতো, বা প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো, তাহলে আমার মনে হচ্ছে যে বাঁধগুলা সময় মতো হতো। তো বাঁধ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে। শুধুমাত্র সময় মতো না, এই যে বাঁধ কোথায় হবে, কোথায় হবে না, সেটা তো বৈজ্ঞানিকভাবে সমীক্ষা করে করতে হবে। আমরা দেখেছি এমনও হয়েছে যে কারো বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা যাওয়ার জন্য হাওরের মাঝ দিয়ে একটা বাঁধ করে ফেললো। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য হাওরের মাঝ থেকে আহ, এই এই বাঁধের বাজেট থেকেই বরাদ্দ দিয়ে করা হলো। তাহলে কি হলো, একদিকে যে হাওরের স্বাভাবিক প্রবাহটা নষ্ট হলো। হুম। দেখুন, হাওরকে তো আপনি টুকরো টুকরো করে ছোট ছোট পুকুর বানিয়ে ফেলতে পারবেন না। যদি করেন, তাহলে যে স্বাভাবিকতা যে হাওরের আছে, স্বাভাবিক পানি প্রবাহ আছে, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য বাঁধ ব্যবস্থাপনায় আরো বিজ্ঞানসম্মত ভাবে এবং কঠোর ভাবে মনিটরিং করা প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা আসলে এই আলোচনায় একটা বিরতির সময় নিচ্ছি এখন। বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু জানার আছে আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সঙ্গে হ্যাপেনিং পয়েন্টের আলোচনায় থাকুন। একটা বিরতির পর আবারও অতিথিকে সাথে নিয়ে ফিরে আসছি।
বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা আজকে কথা বলছিলাম হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন এই বিষয়ের উপর, এবং কথা বলছিলাম পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার সঙ্গে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনি ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি এবং অনিয়মের যে অভিযোগগুলো, যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলো নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা এই বিষয়গুলোর সাথে আসলে অনেকটা অভ্যস্ত, এগুলো হয়ে আসছে। এখন যে নতুন সরকার আছে তার কাছে আপনার এই সমস্ত দিক থেকে প্রত্যাশার জায়গাগুলো কি থাকবে? নতুন সরকার এসেছে, আমরা সাধুবাদ জানাচ্ছি যে তারা যে কর্মসূচি, বিশেষ করে খাল খনন কর্মসূচি তারা নিয়েছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। হাওরেও কিন্তু খাল খনন এবং নদী খনন খুব প্রয়োজনীয়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক কমিটমেন্টটা যে কোনো এলাকার উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে হাওরে মনে করেন বাঁধ ব্যবস্থাপনায় যে দুর্নীতি হচ্ছে বা আরো যেসব পরিবেশের বিপর্যয় হচ্ছে, সেইখানে যদি রাজনৈতিক কমিটমেন্ট না থাকে এইসব জিনিস আসলে বন্ধ করা যায় না। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় যে এই যে দুষ্কৃতিকারী যারা থাকে বা লোভী যারা থাকে, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া বা ছাতার নিচে তারা আশ্রয় নেয়। তো রাজনৈতিক দলগুলো যদি সেই বিষয়ে কঠোর থাকে, তারা যদি আশ্রয় প্রশ্রয় না দেয়, তাহলে এই অনিয়মগুলো অনেকাংশেই কমে যেতে পারে। আমরা আশা করব সরকার যে কর্মসূচি ঘোষণা করেছে খাল খনন, সেই খাল খনন কর্মসূচির যেন সঠিকভাবে হয়, এবং এর পাশাপাশি নদী খনন যে কর্মসূচি সেটা যেন তারা ভালোভাবে পালন করে। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি হাওরের বিষয়টা বিবেচনা করে বলেছেন যে আগামী 3 মাস খাদ্য সহায়তা দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে। আমি একটু অনুরোধ করব তিনি যেন 3 মাস না, সারা বছর ব্যাপী খাদ্য সহায়তাটা দেন। আমরা 2017 সালে অকাল বন্যার পরে দেখেছি যে 30 কেজি করে চাল এবং 500 টাকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে বছর ব্যাপী। আসলে এই যে পরিবারগুলো বছর ব্যাপী তো তাদের এই সহায় সম্বল হারিয়ে অসহায়ত্বের মাঝে থাকে, যার জন্য বছর বছর ব্যাপী সেই সহযোগিতাটা দেওয়া হবে, সেই প্রত্যাশাটুকু আমরা রাখছি। আমরা আশাবাদী হতে চাই যে সরকার এই বিষয়ে কঠোর হবে এবং হাওরের প্রতি আরো সংবেদনশীল হবে। এই প্রত্যাশার জায়গাগুলো আসলে আমাদেরও আছে বা আমাদেরও থাকবে। আচ্ছা, আগাম সতর্ক ব্যবস্থা যেটা, সেটাকে আরো বেশি শক্তিশালী করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই আগাম সতর্কতাটাকে আরো শক্তিশালী করা সম্ভব। দেখুন যে আমরা দেখছি যে সুনামগঞ্জের মতো জেলায় বারবার অকাল বন্যায় ফসলহানি হচ্ছে, বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এখানে আগাম বন্যা দেওয়ার জন্য যে আবহাওয়া কেন্দ্র, একটা আবহাওয়া কেন্দ্র কিন্তু সুনামগঞ্জে নেই। আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাচ্ছি যে সুনামগঞ্জে যেন একটা পূর্ণাঙ্গ আবহাওয়া কেন্দ্র থাকে। পূর্ণাঙ্গ আবহাওয়া কেন্দ্র থাকলে অন্য আরেকটি কেন্দ্রের ফরকাস্ট নিয়ে আপনাকে পূর্বাভাস দিতে হচ্ছে না, আপনার একদম একুরেটলি পূর্বাভাসটা আপনি দিতে পারছেন। যার দরুন আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য পূর্ণাঙ্গ একটা আবহাওয়া কেন্দ্র দরকার, এবং এটার প্রচারের একটা বিষয় আছে যে আমি ফরকাস্ট জানলাম কিন্তু ফরকাস্টটা যদি কৃষক পর্যন্ত না পৌঁছায় তাহলে তো হবে না। এই জন্য কৃষক পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে যে সচেতনতামূলক কার্যক্রম বা প্রচারমূলক কার্যক্রম সেটি দরকার, এবং এই ক্ষেত্রে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে বলে আমি মনে করছি। আচ্ছা, একটি মৌসুমের ফসল হারালে হাওরের কৃষক পুরো বছর কিভাবে বাঁচবে? কৃষি বীমা কি হাওর অঞ্চলে কার্যকরভাবে চালু করা সম্ভব? হাওর অঞ্চলে এই যে কৃষকরা ফসল হারান, এই ফসলের উপর নির্ভর করে কিন্তু তার সারা বছরের খরচ চলে। এমনকি এই বিয়ে শাদী আচার অনুষ্ঠান সহ সকল খরচ কিন্তু এই ফসলের উপর নির্ভর করে চলে। যার দরুন যখন ফসল হারিয়ে যায় তখন কৃষকরা একদম সর্বশান্ত হয়ে যান। তো এই সর্বশান্ত কৃষকদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং এই যে কৃষি বীমার কথা আপনি বললেন, কৃষি বীমাটা কিন্তু এর আগেও 2-1 বার আমরা শুনেছি কৃষি বীমার কথা, কিন্তু কার্যকর ভাবে সেটা হয়নি। কৃষি বীমা তো থাকাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। মনে করেন একজন কৃষক তার ফসল হারালো, তার যদি একটা বীমার ব্যবস্থা থাকে এবং এই বীমা থেকে উনি যদি সাপোর্টটা পান, সেটা কিন্তু তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করে এবং এটা জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখে। একজন কৃষক যখন তার এই অভাবটা না থাকে, তার বিভিন্ন চাহিদা বাড়ে, উনি বাজারে গিয়ে কিনছেন, সেটা জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে। কৃষি বীমা শুধুমাত্র নামে মাত্র হলে হবে না, এটিকে কার্যকর করতে হবে এবং এর
আমরা জানি যে বীমার ক্ষেত্রে যে অর্থ প্রদান করার ব্যবস্থা থাকে, বিশেষ করে যিনি বীমাটা পাবেন, সেই ক্ষেত্রে কৃষকদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হতে হবে। এখন কৃষি বীমার নামে যদি কৃষকদের উপর আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হয় যে মাসে বা বছরে একটা অর্থ দিতে হবে, সেটাও কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে বলে আমার মনে হচ্ছে না। কৃষি বীমা কৃষকদের একটা উপর কার্যকর একটা বাড়তি পদক্ষেপ হতে চাপও পারে বলে মনে কিন্তু করছি। বর্তায়। আচ্ছা, হাওর অঞ্চলের জন্য আলাদা জাতীয় কৃষি নীতি দরকার কিনা কি মনে হয় আপনার? হাওরের যে আহ, ভূপ্রকৃতি বলেন বা জলবায়ু বলেন, সেটা দেশের অন্য 10টি অঞ্চল থেকে কিছুটা আলাদা। হ্যাঁ, এখানে 6 মাস পানি বৃষ্টিত থাকে মানুষ, এবং বাকি 6 মাস দেখা যাচ্ছে যে সবুজ হয়ে যায় হাওর অঞ্চল। তো এইটার যে ভূপ্রকৃতি, সেটাকে বিবেচনা করে আমি মনে করি আলাদা একটা কৃষি নীতি হতে পারে। কারণ হাওরের কৃষি অন্য এলাকার কৃষির সাথে একদম এক সেটা বলা যাচ্ছে না। যার জন্য হাওরের কৃষি ব্যবস্থাকে মাথায় রেখে একটি আলাদা কৃষি নীতি এই সময়ের দাবি বলে আমি মনে করছি। আচ্ছা, উজানের পানির চাপ মোকাবেলায় আন্তঃসীমান্ত সমন্বয়টা কতটা জরুরি? এটা খুবই জরুরি, কারণ হাওরে যে আহ, উজান থেকে যে পানিটা আসে, আমরা পাহাড়ি ঢল বলছি, এই পানিটা কিন্তু আন্তঃসীমান্ত নদী দিয়ে আসে। বিশেষ করে এইদিকে জাদুকাটার নদী আছে, জাদুকাটা নদী দিয়ে সুনামগঞ্জের পানিগুলো মূলত আসে। এবং অন্যদিকে এই জৈন্তা গোয়াইনঘাট এদিক দিয়েও আছে, সারি নদী আছে, ওই দিকে পানিটা আসে। এবং আমরা লক্ষ্য করছি যে ভারত কিন্তু উজানের এইসব নদীগুলোতে তারা জল বিদ্যুৎ প্রকল্প করছে। অলরেডি যে স্টেজ 1 রানিং করছে, স্টেজ 2 পরিকল্পনা তারা করছে। এদিকে জাদুকাটা, এদিকে কিনশি নদীতে তারা আহ জলবিদ্যুৎ প্রকল্প করছে। তো তারা কিন্তু পানি মনিটরিং করার একটা সিস্টেম অলরেডি তারা হয়তো ডেভেলপ করছে। যদিও তারা বলছে যে এতে আমাদের এলাকা খুব একটা ক্ষতি হবে না। এটা নিয়ে এর আগেও প্রশ্ন তোলা হয়েছিল 2012 সালে। 2012 সালে আসলে স্টেজ 1 করে তখন প্রশ্ন তোলা হয়নি, 2013 সালে প্রশ্নটা তোলা হয়েছিল যখন তারা স্টেজ 2 করতে শুরু করছিল। তো আন্তঃসীমান্ত নদী যে সব জায়গায় আছে, এখানে একটা রেগুলেটরি সিস্টেম থাকতে হবে। কারণ হুম। ভারতের এই পাহাড় থেকে পানি আসবে এবং নির্বিঘ্নে প্লাবিত হয়ে যাবে আমার অঞ্চল, এবং আমাদের কোনো এখানে কোনো রেগুলেশন থাকবে না। আমার মনে হচ্ছে যে এটা এই সময়ে খুব একটা যুক্তিযুক্ত না। তার জন্য আপনাকে ভারতের সাথে কথা বলে এই পানিকে কিভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা সেটার যায় একটা এবং সুষ্ঠু সমাধান একসাথে যাতে আসলে। সব পানি না আসে, সেটা প্রয়োজন বলে মনে করছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ কাশ্মীর রেজা, আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। আপনার মূল্যবান পরামর্শ আমরা জানতে পেরেছি, আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, হাওরের কৃষক শুধু ধান ফলান না, তারা কিন্তু দেশের খাদ্য নিরাপত্তার বড় একটা ভিত্তিও গড়ে তোলেন। অথচ প্রতি বছর আগাম বন্যা, বাঁধ ভাঙন আর অব্যবস্থাপনার কাছে তাদের স্বপ্ন কিন্তু ডুবে যায়। আধা পাকা ধান কেটে জীবন বাঁচানোর এই লড়াই কোনো স্থায়ী সমাধান নয়। প্রশ্ন একটাই, আর কত বছর একই কান্না শুনতে হবে? কৃষককে শুধু প্রকৃতির সঙ্গে লড়বেন, নাকি রাষ্ট্র এবার তাদের পাশে দাঁড়াবে কার্যকর এবং স্থায়ী সমাধান নিয়ে? হাওর বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখন সময় সহানুভূতির নয়, সময় হচ্ছে কার্যকর সিদ্ধান্তের। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।